আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। 10 মিনিট স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সিমেন্স। বন্ধুরা, আমরা একটি নিউ জার্নি শুরু করতে যাচ্ছি এবং এই জার্নিটি হবে জিওগ্রাফির সাথে। জিওগ্রাফি জানলে কিন্তু পুরো দেশ, পুরো পৃথিবী সম্পর্কে জানা যায়। তোমার আশেপাশের পরিবেশ সম্পর্কে জানা যাবে। তোমার কি পাহাড় প্রিয় না সমুদ্র প্রিয়? সে পাহাড়ে হোক সমুদ্র হোক সেটি সম্পর্কেও তুমি জানতে পারবে। কিংবা তোমার কি কখনো অস্ট্রেলিয়া ভ্রমণ করতে ইচ্ছে করে? সেখানকার ভূপ্রাকৃতি কেমন, সেখানকার মানুষের বৈশিষ্ট্য কেমন, সেটি সম্পর্কেও কিন্তু জানতে পারবে। তো বন্ধুরা, আমরা আলোচনা করব এইচএসসি জিওগ্রাফি ফার্স্ট পেপার, যেখানে প্রথম অধ্যায় রয়েছে প্রাকৃতিক ভূগোল, অর্থাৎ যার ইংরেজি হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। এবং আজকের যে বিষয়বস্তু সেটি হচ্ছে প্রাকৃতিক ভূগোলের একদম বেসিক কিছু আইডিয়া নিয়ে আমরা কথা বলবো। তো এই অধ্যায়টি কিন্তু একদম ইন্ট্রোডাক্টরি একটি চ্যাপ্টার, যে চ্যাপ্টারের মাধ্যমে আমরা পুরো বইয়ের মাস্টার প্ল্যানটি সম্পর্কে জানতে পারবো। অর্থাৎ এই চ্যাপ্টারটি যদি আমি পড়ি, তখন আমি বুঝতে পারবো আসলে জিওগ্রাফি কি, ফিজিক্যাল জিওগ্রাফি কি, এর ধারাগুলো আসলে কি কি রয়েছে, এটি কিভাবে কাজ করে, কোন কোন ক্ষেত্রকে হাইলাইট করে, কিংবা এর মাস্টার প্ল্যানটি কি, আমরা সিলেবাস সম্পর্কে জানতে পারবো। তাই জিওগ্রাফির বেসিক আইডিয়া নেওয়ার জন্য এই অধ্যায়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, চলো জিওগ্রাফির সাথে আমাদের এই জার্নিটি শুরু করা যাক। প্রাকৃতিক ভূগোল। ছোটবেলায় যখন আমি ভূগোলের নাম যখন শুনতাম, আমি জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু ছোটবেলায় যখন আমি জিওগ্রাফির নাম শুনতাম, তখন আমার কাছে মনে হতো জিওগ্রাফি বা ভূগোল মানে দেশের নাম, রাজধানীর নাম, শহরের নাম, মুদ্রার নাম, এগুলো মুখস্থ থাকা। ধরো কেউ জিওগ্রাফিতে অনেক ভালো, কিংবা আমি অনেক ছবিতে দেখতাম, যেমন তারে জমিন পর ছবিটিতে আমি দেখেছিলাম সেখানে যে বড় ভাইটি থাকে সে জিওগ্রাফিতে অনেক ভালো নাম্বার পেয়েছে। তো এই ধরনের কিছু যদি তোমার জিওগ্রাফি পছন্দ হয়, কিংবা জিওগ্রাফি সম্পর্কে তুমি একটু জানো, এটা যদি কেউ জানে, দেখবে তোমাকে হয় কোনো দেশের নাম জিজ্ঞেস করবে, বলো তো অমুক দেশ কোন মহাদেশে অবস্থিত, কিংবা অমুক দেশটি কোথায়। তারপরে বলবে হয়তো, বলো তো অমুক দেশের রাজধানীর নাম কি, ফিজির রাজধানীর নাম কি। ফিজির রাজধানী সুভা, এটা সম্পর্কে বেশিরভাগ মানুষের না জানতেই পারে, কিন্তু জিওগ্রাফি জানলে তোমার হয়তো একটি জানতেই হবে, এই ধরনের একটি ধারণা প্রচলিত। কিংবা ওই শহরটি কোন দেশে অবস্থিত, কিংবা ভুটানের মুদ্রার নাম কি, এই ধরনের প্রশ্ন তুমি ফেস করে থাকবে। কিংবা কোনো ভাইভা বোর্ডেও যদি যায় জিওগ্রাফির কেউ, তাহলে দেখা যায় তাকে এই জিওগ্রাফি থেকে পড়ছো, তো বলো তো অমুক দেশের মুদ্রা বা শহরের নাম কি, বা এই শহরটি কোন দেশে অবস্থিত। এটি আসলে জিওগ্রাফি নিয়ে আমাদের সমাজে বা ভূগোল নিয়ে আমাদের সমাজের বেসিক ধারণা। তো ভূগোল নিয়ে ধারণাটি ক্লিয়ার করার আগে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে তোমাদের কাছে ভূগোল মানে কি। ভূগোল মানে কি তোমার কাছেও দেশের নাম, রাজধানীর নাম মুখস্থ করা, শহরের নাম সম্পর্কে বিশদভাবে জানা, কোন দেশের কোন মুদ্রা প্রচলিত সেটি সম্পর্কে জানা, এটি কি ভূগোল তোমার কাছে? তোমার কি মতামত সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। তো আশা করছি তোমার মতামতটি তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দিয়েছো। এবার আসো তোমরা একটু আমার সাথে জিওগ্রাফি কি কিংবা ভূগোল কি এটি একটু ক্লিয়ার করা যাক। ধরো আমাদের একটি শহর হচ্ছে ঢাকা। আমার হাতের লেখা ভীষণ খারাপ, দুঃখিত সেজন্য। ঢাকা, তো ঢাকা বাংলাদেশের রাজধানী। এটার মধ্যে কিন্তু জিওগ্রাফি কখনো সীমাবদ্ধ না, বরং জিওগ্রাফি আলাপ করবে ঢাকার অবস্থান কোথায় এটি নিয়ে, এর অ্যাবসোলুট অবস্থান কিংবা রিলেটিভ অবস্থান। অর্থাৎ তুমি যদি কোঅর্ডিনেটের হিসেবে চিন্তা করো, অক্ষাংশের হিসেবে চিন্তা করো, দ্রাঘিমাংশের হিসেবে চিন্তা করো, ঢাকার অবস্থান কোথায়, কিংবা ঢাকার আশেপাশে কোন কোন রিলেটিভ লোকেশন রয়েছে, জিওগ্রাফি এটি নিয়ে চিন্তা করবে। জিওগ্রাফি এরপর চিন্তা করবে ঢাকার যে আবহাওয়া কিংবা জলবায়ু সেটি কেমন, এটি নিয়ে জিওগ্রাফি চিন্তা করবে। জিওগ্রাফি ঢাকার ভূপ্রকৃতি নিয়ে চিন্তা করবে, অর্থাৎ ঢাকার প্রাকৃতিক বৈশিষ্ট্য কি কি রয়েছে। জিওগ্রাফি চিন্তা করবে ঢাকার মাটি কেমন, অর্থাৎ এর সয়েল,
অর্থাৎ মাটি কি উর্বর না অনুর্বর, এখানে কোন ধরনের উপাদানের পরিমাণ বেশি, এখানে কি লৌহের পরিমাণ বেশি না অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি, জিওগ্রাফি এটি চিন্তা করবে। জিওগ্রাফি চিন্তা করবে ঢাকার প্ল্যানিং, শহরের যে প্ল্যানিং, আরবান প্ল্যানিংটি কিভাবে হওয়া উচিত। হ্যাঁ বন্ধুরা, ইউআরপির কথা বলছি। ইউআরপি তোমরা হয়তো জেনে থাকবে, ইউআরপি একটি স্বতন্ত্র সাবজেক্ট এখন, কিন্তু ইউআরপি কিন্তু জিওগ্রাফির একটি উইং হিসেবে বাইরে বেরিয়েছে। ঢাকা সম্পর্কে জিওগ্রাফার আরও চিন্তা করবে যে ঢাকার অর্থনীতি আসলে কিসের উপর নির্ভরশীল। ঢাকা সম্পর্কে জিওগ্রাফার চিন্তা করবে এখানকার কালচারাল পার্সপেক্টিভটি কেমন, এখানকার মানুষের আসপেক্ট কেমন, কি কি কালচারাল আইডেন্টিটি রয়েছে এখানকার মানুষের। দেখো বন্ধুরা, আরো অনেক কিছুই জিওগ্রাফাররা চিন্তা করতে পারে। ঢাকার মাটি নিয়ে আমরা চিন্তা করতে বললাম, লোকেশন নিয়ে চিন্তা করতে বললাম, তারপর অর্থনীতি নিয়ে চিন্তা করতে বললাম, আবহাওয়া, জলবায়ু, ভূপ্রকৃতি, মানুষজন, জনসংখ্যা নিয়ে চিন্তা করতে বললাম, সেটেলমেন্ট কেমন সেটি নিয়ে চিন্তা করতে বললাম। তাহলে জিওগ্রাফির কাজ কি? এত কিছু নিয়ে ভাবা? জিওগ্রাফি আসলে সবগুলো বিষয়কে সমন্বয় করে। হ্যাঁ বন্ধুরা, একটি প্রচলিত ডায়লগই আছে যে জিওগ্রাফি ইজ হোয়াট জিওগ্রাফার্স ডু, অর্থাৎ জিওগ্রাফাররা যা করে থাকে সেটি জিওগ্রাফি। তো এই সবগুলো বিষয় নিয়ে সমন্বয় করাই হচ্ছে জিওগ্রাফারের কাজ, একজন জিওগ্রাফি সাবজেক্টের কাজ। জিওগ্রাফি মানে শুধুমাত্র ঢাকা বাংলাদেশের রাজধানী এটি মুখস্থ করা নয়। তো ভূগোল আসলে কি? ভূগোল অর্থ পৃথিবীর উপরিভাগের বিভিন্ন প্রপঞ্চ বা ফেনোমেন, অর্থাৎ বিভিন্ন ঘটনা ঘটে যাচ্ছে, বিভিন্ন আসপেক্ট কিংবা পার্সপেক্টিভ অর্থাৎ দৃষ্টিভঙ্গি আমাদের কাছে ধরা দিচ্ছে। এই যে এই দৃষ্টিভঙ্গি, এই আসপেক্টগুলোর বিভিন্ন আন্তঃসম্পর্ক অর্থাৎ ইন্টারেকশন নিয়ে কথা বলাই হচ্ছে প্রাকৃতিক ভূগোলের কাজ। এজন্য প্রাকৃতিক ভূগোলকে একটি সিনথেসাইজ বা সংশ্লেষাত্মক বিজ্ঞান হিসেবে ধরা হয়, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল এই সবগুলো বিষয়কে সংশ্লেষণ করে। আশা করি সমাজে জিওগ্রাফি নিয়ে যে ট্যাবু আছে এই ট্যাবুটি আশা করি ভাঙতে পেরেছি, এবং তোমরাও আশা করি একটু ইন্টারেস্ট পেয়েছো এই সাবজেক্ট সম্পর্কে, যে আসলে তো জিওগ্রাফি অনেক কিছু, শুধুমাত্র একটি ম্যাপ বানানো, ম্যাপ দেখে শহরের নাম বলা জিওগ্রাফার না। আমরা কিন্তু ম্যাপ কিভাবে বানাতে হয় সেটিও শিখবো এই সাবজেক্টের সাথে। আশা করি তোমরা আমার সাথে থাকবে। প্রাকৃতিক ভূগোল, তার আগে আমি বলে নেই ভূগোল সম্পর্কে একটু আলাদাভাবে বলে নেই। ভূগোল কি? এই যে বিখ্যাত মানুষটির ছবি দেখছো, এনার নাম হচ্ছে ইরাটোস্থেনিস। তো ভূগোল শব্দটি এসেছে ইংরেজি জিওগ্রাফি থেকে, যেটি ভূগোল হচ্ছে বাংলায়, জিওগ্রাফি হচ্ছে ইংরেজি। জিওগ্রাফি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস, যে ভদ্রলোকের চিত্র এখন আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তিনি সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটিকে ব্যবহার করে থাকে বা কয়েন্ট করে থাকে। তো জিও শব্দের অর্থ এবং গ্রাফি শব্দের অর্থ, এই দুটি শব্দের সমন্বয়ে কিংবা দুটি শব্দের কম্বিনেশনে আমরা বলতে পারি জিওগ্রাফি শব্দটি গঠিত হয়েছে। তো জিওগ্রাফি এই দুটি শব্দের অর্থ তাহলে কি? আমরা ছোটবেলায় একটি বিষয় আমরা পড়েছি যে ভূগোল, ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোল, এই হচ্ছে ভূগোল। তো খুবই হাস্যকর একটি সংজ্ঞা এবং খুবই ভুল একটি সংজ্ঞা। ভূ অর্থ পৃথিবী, গোল অর্থ গোল, এর নাম ভূগোল। এটি আসলে ভূগোলের কোনো সংজ্ঞা না। আসলে জিওগ্রাফি বা ভূগোলের অর্থ কি? এখানে জিও শব্দের অর্থ হচ্ছে ভূ বা পৃথিবী, এখানে জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী, এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা বা এক্সপ্লেইন করা। তাহলে জিও শব্দের অর্থ দাঁড়াচ্ছে ভূ, গ্রাফি শব্দের অর্থ দাঁড়াচ্ছে বর্ণনা। তাহলে জিওগ্রাফি শব্দের অর্থটি দাঁড়ায় পৃথিবীর বর্ণনা, অর্থাৎ যে শাস্ত্রে পৃথিবীর বর্ণনা নিয়ে আলোচনা করা হয় সেটিকেই আমরা জিওগ্রাফি হিসেবে চিন্তা করে থাকি। যেমন আমরা ঢাকা শহরের একটি বর্ণনা দেখলাম, এটির আরবান প্ল্যানিং কি হবে, এটির অর্থনীতি কি, এটির ভূপ্রকৃতি কি, এটির জলবায়ু কেমন, আবহাওয়া কেমন, এটির মৃত্তিকা কেমন, এটির সংস্কৃতি কেমন, এটির অ্যাবসোলুট লোকেশন কেমন, এটির ম্যাপ কেমন, ইত্যাদি নিয়ে আমরা আলোচনা করলাম। তো জিও শব্দের অর্থ ভূ এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে
হচ্ছে বর্ণনা। তো আমরা কিন্তু ঢাকার মোটামুটি একটি বর্ণনাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরলাম। তো এখান থেকেই কিন্তু জিওগ্রাফি শব্দের উৎপত্তি হয়েছে। তো বন্ধুরা বুঝতেই পারছো জিওগ্রাফি শব্দের নামের সার্থকতা কেন রয়েছে। বন্ধুরা জিওগ্রাফির আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ম্যাপ। তো এই জিওগ্রাফিতে আসলে ম্যাপ দিয়ে কি হয় চলো সে সম্পর্কে জানি। আমরা বলেছিলাম না ম্যাপ বানানো শিখবো, তো কিছু ম্যাপ দেখাচ্ছি যেটি আমি আসলে নিজে বানিয়েছিলাম আমার একাডেমিক পারপাসে। যেমন এখানে আমরা পপুলেশন ডেনসিটি অফ বাংলাদেশ দেখছি। তো এই ম্যাপটি যদি দেখো তাহলে দেখো তোমরা কিন্তু এখানে বুঝতে পারছো যে বাংলাদেশের কোন অংশে ঘনত্ব জনসংখ্যার ঘনত্ব বেশি। যেমন ঢাকা অঞ্চলে দেখছো জনসংখ্যার ঘনত্বটি কিন্তু বেশি, আবার পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে জনসংখ্যার ঘনত্ব নেই। আবার মেল এবং ফিমেল লিটারেসি রেট অফ বাংলাদেশ দেখছো, যেখানে কোন অঞ্চলে কি পরিমাণ মেল এবং ফিমেল শিক্ষিত বা লিটারেসি রেট রয়েছে সেটি সম্পর্কে তোমরা এখানে একটি ম্যাপ দেখছো। আবার এখানে দেখো পপুলেশন ম্যাপ দেখছো, এখানে একটি ডটে 50,000 মানুষকে বুঝিয়েছি আমি। এবং পুরো বাংলাদেশে দেখো এই অঞ্চলটিতে আমরা বুঝতে পারছি এখানে ঘনত্বটি বেশি, আবার এই অঞ্চলটিতে কম। আবার কোন অঞ্চলে কত পপুলেশন এটা কিন্তু আমরা ডট কাউন্ট করলে বলে দিতে পারবো। এই যে ভূগোলের সাথে আসলে সম্পর্কটি কোথায়, ভূগোলের সাথে আসলে এখানে সম্পর্ক ভূগোলের অনেক ইম্পর্টেন্ট এবং সবচেয়ে ফাইনেস্ট যে টুল সেটি হচ্ছে ম্যাপ। এখানে কিন্তু ধরো পুরো বাংলাদেশের লিটারেসি রেট কেমন তোমার কিন্তু পুরো জেলায় জেলায় গিয়ে বর্ণনা করা বা দেখা সম্ভব না। তুমি জাস্ট একটি ম্যাপ সামনে রাখছো এবং পুরো বাংলাদেশের লিটারেসি রেটের চিহ্নটি বলে দিচ্ছ বা চিত্রটি বলে দিচ্ছ। অর্থাৎ এটি কিন্তু তোমার সাথে একটি আয়না হিসেবে আবির্ভূত হচ্ছে। বাংলাদেশের জনসংখ্যা কোথায় কেমন, এর ঘনত্ব কোথায় কেমন, এটি কিন্তু তোমরা এই দুটি ম্যাপ দেখেই বলে দিতে পারো। অর্থাৎ পুরো বাংলাদেশের জনসংখ্যার আয়না ছোট্ট একটি স্ক্রিনে তোমার সামনে ধরা দিচ্ছে। তো ভূগোলের অন্যতম ইম্পর্টেন্ট অধ্যায় কিন্তু বা অন্যতম ইম্পর্টেন্ট জায়গা কিন্তু এই ম্যাপটি। তো তোমরা যদি এই ধরনের সুন্দর ম্যাপ বানানো শিখতে চাও জিওগ্রাফিতে পড়াশোনা করতেই পারো, খুব মজার সাবজেক্ট। এরপর আমরা জানবো পৃথিবীতে আসলে জিওগ্রাফি বলতে শুরু থেকে কি ছিল। শুরু থেকে প্রাচীনকালে এই পৃথিবীর বর্ণনা কিংবা তার অধিবাসীদের বর্ণনা ইত্যাদি কিন্তু জিওগ্রাফারদের কাজ বা ভূগোলের কাজ হিসেবে আলোচনা করা হতো। তবে ভূগোলকে মোটামুটি দুটি শ্রেণীতে ভাগ করার প্রয়াস আমরা লক্ষ্য করি। একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটি হচ্ছে মানব ভূগোল, ফিজিক্যাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি। তোমরা যদি চিত্রটির দিকে তাকাও এখানে কি দেখছো, একটি হ্যাঙ্গিং ভ্যালি দেখছো, একটি নদী দেখছো, কিছু গাছপালা দেখছো, অর্থাৎ বনাঞ্চল বলা যায় এটিকে দেখছো। এই যে প্রাকৃতিক পরিবেশ কিংবা প্রকৃতি প্রদত্ত যে অবয়বগুলো নিয়ে এই পরিবেশটি তৈরি হয়েছে এটিকে আমরা বলে থাকি হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি। এবং আশেপাশের ছবিটিতে কি দেখছো, যে এখানে মানুষ দেখা যাচ্ছে, মানুষের তৈরি অবয়ব নিয়ে একটি ভূদৃশ্য তৈরি করেছে। ভূদৃশ্য অর্থ কি, এটিকে আমরা ইংরেজিতে বলে থাকি ল্যান্ডস্কেপ। ধরো এই অঞ্চলটিতে আমরা পাহাড় দেখতে পাচ্ছি, আবার এই অঞ্চলটিতে ধরো আমরা মানুষের বাড়ি ঘর দেখতে পাচ্ছি। তো এই যে প্রাকৃতিক প্রদত্ত অবয়ব নিয়ে এই দৃশ্যটি আমরা লক্ষ্য করলাম আনুভূমিকভাবে, এই দৃশ্যটিকে আমরা বলছি ল্যান্ডস্কেপ বা ভূদৃশ্য। আর মানুষের বা হিউম্যান অ্যাক্টিভিটিস আছে এমন একটি বা মনুষ্য সৃষ্ট কর্মকাণ্ড আছে এমন কিছু ফিচার দিয়ে আমরা একটি ল্যান্ডস্কেপ দেখলাম বা ভূদৃশ্য দেখলাম, সেটিকে আমরা সাংস্কৃতিক ভূদৃশ্য কিংবা কালচারাল ল্যান্ডস্কেপ হিসেবে জেনে থাকছি। তো এই পাশের চিত্রটিতে দেখো নদীর পাড়ে কিন্তু আমরা কালচারাল ল্যান্ডস্কেপ দেখছি। এটি মূলত কিন্তু ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফির পার্থক্য, যেখানে হিউম্যান জিওগ্রাফিতে আলাপ করা হবে পরিবেশ মানুষের আন্তঃসম্পর্কের ফলাফল নিয়ে, এবং ফিজিক্যাল জিওগ্রাফিতে মূলত পরিবেশ নিয়ে আলোচনা, সেখানে মানুষের পার্টিসিপেশনও থেকে থাকে যেহেতু মানুষ পরিবেশেরই একটি উপাদান। তো প্রাকৃতিক ভূগোল আসলে প্রাকৃতিক বিজ্ঞানের একটি শাখা, যেটি বলছিলাম যে প্রকৃতি প্রদত্ত অবয়ব নিয়ে আলোচনা করে, প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন প্রক্রিয়া ও ধারা নিয়ে আলোচনা করে থাকে একটি। তো প্রাকৃতিক ভূগোল যাকে ইংরেজিতে বলা হচ্ছে ফিজিক্যাল জিওগ্রাফি, তো এটিকে আবার ভূ ব্যবস্থা কিংবা জিও সিস্টেমস নামেও উল্লেখ করা হয়। এবং ভূ প্রকৃতি আরেকটি ইংরেজি হচ্ছে ফিজিওগ্রাফি। তো জিও সিস্টেম, ফিজিওগ্রাফি কিংবা ফিজিক্যাল জিওগ্রাফি এটি অনেকটা একই লাইনে অ্যালাইড হিসেবে আমরা ধরতে পারি।
তো আমরা যদি এতক্ষণ একটি ধারণা নিলাম প্রাকৃতিক ভূগোল সম্পর্কে, তো চলো আমরা ধরো এখনো পুরোপুরি ধারণা নিইনি, তোমাদের একদম বেসিক ধারণাটি জানালাম। তো চলো বন্ধুরা এখন আমরা একটু একটা সংজ্ঞা ডেভেলপের চেষ্টা করি, যে বিজ্ঞানের যে শাখায় অধ্যয়নের ফলে ভূত্বকের উপরিভাগের ভৌত পরিবেশ এর ক্রিয়ার বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে জানা যায়, তাই আমরা প্রাকৃতিক ভূগোল বলে থাকি। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় আমরা ভূভাগের উপরিভাগের এটি নিম্নভাগ নিয়েও আলোচনা করে, কিন্তু এখন পর্যন্ত তো আমরা আসিনি বা আলোচনা করিনি, এবং এর উপরিভাগের ক্রিয়ারত বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়া সম্পর্কে জানা যায়, সেইটিকে আমরা প্রাকৃতিক ভূগোল। এখন পর্যন্ত আমাদের জ্ঞান এতটুকু। তো আমরা এখন আরেকটু বোঝার চেষ্টা করি। তাহলে এখানে আমরা কি কি চিত্র দেখতে পাচ্ছি? মরুভূমির চিত্র দেখতে পাচ্ছি, সমুদ্রের তলদেশের এবং বনাঞ্চলের চিত্র দেখতে পাচ্ছি। তো মরুভূমির চিত্রটি তোমরা দেখো বন্ধুরা, যে পৃথিবীর সব এলাকায় কি মরুভূমি রয়েছে? ধরো বাংলাদেশ, তার পাশের নিকটবর্তী বা প্রতিবেশী রাষ্ট্র কোনটি? ভারত। ভারতে কিন্তু আমরা মরুভূমি দেখতে পারি। তোমরা যদি কেউ হঠাৎ বৃষ্টি ছবিটি দেখে থাকো, সেখানে দেখবে যে রাজস্থানের একটি মরুভূমির চিত্রটি কিন্তু উঠে এসেছে। অথচ পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে কোনো মরুভূমি নেই, বরং আছে 700 নদী। তো এই যে স্থান ভেদে এই যে চেঞ্জটি হয়েছে, এটি নিয়ে কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। আবার দেখো, এই পৃথিবীর উপরিভাগের ভৌত পরিবেশ কি সব জায়গায় এক? যেমন আমরা সমুদ্রের তলদেশে যে সকল প্রাণী দেখি, সেটিকে আমরা মরুভূমিতে কখনো দেখতে পারবো? সমুদ্রের তলদেশে আমরা যে ধরনের উদ্ভিদ দেখি, সেটিকে আমরা কখনো বনাঞ্চলে দেখতে পারবো? দেখতে কিন্তু পারবো না। অর্থাৎ একই পৃথিবীর বিভিন্ন স্থানে বা স্পেসে এক একটি অঞ্চল আমরা দেখতে পাচ্ছি। কিংবা বাংলাদেশের কথাই ধরো, বাংলাদেশের টারশিয়ারি হিল যেটি আমরা দেখি, এগুলো তো পাহাড়, কিন্তু তোমরা জেনে অবাক হবে টারশিয়ারি যুগের আগে কিন্তু এই যে সেডিমেন্টারি যে বেডটি ছিল, এটা কিন্তু সমুদ্রের নিচে ছিল। পরবর্তীতে টারশিয়ারি যুগে সেডিমেন্টারি বেডের উত্থানের ফলে আমরা টারশিয়ারি যুগের পাহাড় দেখতে পারি। তাহলে বন্ধুরা দেখো, বাংলাদেশ আজ থেকে অনেক অনেক বছর আগে যেখানে একরকম ভূমিরূপ নিয়েছিল, এখন কিন্তু সেই ভূমিরূপটি নিয়ে নেই। সময় অর্থাৎ টাইম অনুযায়ী কিন্তু চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমরা দেখছি স্পেস এবং টাইম অনুযায়ী কিন্তু এই জিওগ্রাফি ব্যাপারটি বা জিওগ্রাফারদের চিন্তার ব্যাপারটি কিন্তু চেঞ্জ হচ্ছে। এরপর ধরো বনাঞ্চলের ব্যাপারটি যদি আমি দেখি, তারপর ধর বনাঞ্চলে আমরা বাংলাদেশের সুন্দরবনে যে ধরনের বনাঞ্চল দেখতে পারবো, সেই বনাঞ্চলটি কি আমরা অ্যামাজনে দেখতে পারবো? অ্যামাজনে কিন্তু দেখতে পারবো না। ধরো অ্যামাজন তো একটি রেইন ফরেস্ট, সেখানে আমরা লম্বা লম্বা গাছ দেখতে পারি, কিন্তু সুন্দরবনে কি দেখতে পারি? চিরহরিৎ বৃক্ষের বনভূমি। কিংবা বাংলাদেশের একটি ম্যাপ যদি আমি আঁকি, তোমরা আশা করি আমার চেয়ে অনেক সুন্দর ম্যাপ আঁকবে। তো এই বাংলাদেশের বনাঞ্চলের দিকে খেয়াল করো, ধরো চট্টগ্রাম অঞ্চলে আমরা চিরহরিৎ বা চিরসবুজ বৃক্ষের বনভূমি দেখব, কিন্তু আমরা কিন্তু মধুপুর ভাওয়ালগড়ে চিরসবুজ বৃক্ষের বনভূমি দেখব না, পত্রপতনশীল বৃক্ষের বনভূমি দেখব। আবার এই অঞ্চলটিতে যদি টারশিয়ারি যুগের পাহাড় গঠিত না হতো, সেখানে হয়তো চিরহরিৎ বৃক্ষের বনভূমি থাকতোই না। অর্থাৎ স্পেস এবং টাইম ভেদে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ভূপ্রকৃতি দেখছি। মরুভূমিতে একরকম, সমুদ্রের তলদেশে একরকম, বনাঞ্চলে একরকম। অর্থাৎ জিওগ্রাফি কিন্তু স্পেস এবং টাইমের সাপেক্ষে চিন্তা করে থাকে। এরপর আমরা দেখি আরেকটু কিছু সংজ্ঞা দেখি, যেগুলো প্রাচীন কাল থেকে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। যেমন রোমান যুগে মনে করা হতো পৃথিবীর আকৃতি, ভূমিরূপের বৈশিষ্ট্য, বায়ুমণ্ডল এবং এর অধিবাসী অন্যান্য জীবের বৈশিষ্ট্য সমীক্ষা করাই প্রাকৃতিক ভূগোলের কাজ। যেখানে পৃথিবীর আকৃতি কেমন, অর্থাৎ একদম প্রাইমারি যুগে তোমার পৃথিবী কি গোলাকার না চতুর্ভুজাকার নাকি ফ্ল্যাট আর্থ, পৃথিবী সমতল। এই ফ্ল্যাট আর্থ সোসাইটি কিন্তু পৃথিবীতে রয়েছে, তারা বিশ্বাস করে পৃথিবী সমতল। তো আমি জানি না তোমাদের মধ্যে কেউ ফ্ল্যাট আর্থ সোসাইটি বিলিভার আছো কিনা, আমি অন্তত বিশ্বাস করি না। তো পৃথিবীর আকৃতি বা ভূমিরূপের বৈশিষ্ট্য, বায়ুমণ্ডল কিংবা এর অধিবাসী বা অন্যান্য জীবের বৈশিষ্ট্য সমীক্ষা করা ছিল রোমান যুগের কাজ। এরপর আমরা মধ্যযুগে দেখি পৃথিবীর অবস্থাটি কেমন, স্থান, বিস্তৃতি, গতি কিংবা গাঠনিক বৈচিত্র্য, কোথায় পাহাড়, কোথায় মালভূমি, কোথায় সমভূমি, এটি নিয়ে রোমান যুগে মধ্যযুগে চিন্তা করা হতো। এটি ভূগোলের কাজ। কার্ল রিটার, একজন বিখ্যাত ভূগোলবিদ, তিনি যে সংজ্ঞাটি দিলেন,
প্রাকৃতিক ভূগোল হচ্ছে বিজ্ঞানের যেই শাখা যেখানে পৃথিবীর সমস্ত অবয়ব, তিনি কিন্তু অবয়বের বিষয়টি এনেছেন এবং বৈচিত্র্য, ওই যে বললাম স্পেস সময়ের সাপেক্ষে পৃথিবীর এক এক জায়গায় এক এক ধরনের বৈচিত্র্য আমরা দেখতে পারি, এবং এখানে তিনি এটিকে স্বতন্ত্র বিষয় হিসেবে কিন্তু উল্লেখ করেছে, অর্থাৎ যে শাস্ত্র এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবে সেটা একটি স্বতন্ত্র মৌলিক বিষয় হিসেবে তার কাছে ধরা দিয়েছে। এরপর রিচার্ড হাডসন ভূপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের সঠিক, সুবিন্যস্ত, যুক্তিসঙ্গত বর্ণনা ও ব্যাখ্যার সাহায্যে কিন্তু প্রাকৃতিক ভূগোলের কাজ হিসেবে বর্ণনা করেছেন। অর্থাৎ এখানে কিন্তু সঠিক, সুবিন্যস্ত এবং যুক্তিসঙ্গত বর্ণনাটি কিন্তু বা ব্যাপারটি কিন্তু তিনি বলেছেন, এবং একই সাথে পরিবর্তনশীল বৈশিষ্ট্যের কথাও বলেছেন। এই যে আমরা দেখছি সময় এবং স্থানের সাপেক্ষে যে পৃথিবীর পরিবর্তন হচ্ছে বিভিন্ন, এই জন্য আমরা বলে থাকি আর্থ হচ্ছে ডায়নামিক, অর্থাৎ আর্থ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তনের সঠিক কারণ, সুবিন্যস্ত ফলাফল বা কারণ, যুক্তিসঙ্গত বর্ণনা প্রদানও কিন্তু প্রাকৃতিক ভূগোলের কাজ। কলিন্স ইংলিশ ডিকশনারি 2003-এর মতামত অনুযায়ী পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব, যেটি শুরু থেকে বলে আসছিলাম আমরা, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনাও প্রাকৃতিক ভূগোলের মাধ্যমে করা হয়। প্রাকৃতিক ভূগোলে আমেরিকান হেরিটেজ সায়েন্স ডিকশনারি 2009 অনুযায়ী প্রাকৃতিক ভূগোল পৃথিবী পৃষ্ঠের প্রাকৃতিক অবয়ব সম্বন্ধে জ্ঞান অন্বেষণ, মূলত ভূমিরূপ গঠন, দেখো এখানে কিন্তু নির্দিষ্ট করে দিয়েছে যে ভূমিরূপ গঠন কিংবা জলবায়ু, সমুদ্র স্রোত, উদ্ভিজ্জ প্রাণী, অর্থাৎ কোথায় কোন ধরনের উদ্ভিদ আমরা দেখতে পারবো, কোথায় কোন ধরনের প্রাণী আমরা দেখতে পারবো, সেগুলো সম্পর্কে কিন্তু আলোচনা করে। আলেকজান্ডার ফন হামবোল্ট তার মতে পৃথিবীর অক্ষাংশ, দ্রাঘিমাংশ, আবহাওয়া, জলবায়ু, ভূমির বন্ধুরতা, শিলার প্রকৃতি, উদ্ভিদের শ্রেণীবিন্যাস নিয়ে কিন্তু মূলত প্রাকৃতিক ভূগোল আলোচনা করা হয় তিনি বলেছেন। অর্থাৎ তিনিও কিন্তু বেশ কিছু পার্টিকুলার বিষয়কে উল্লেখ করেছেন, গুরুত্ব দিয়েছেন। অর্থাৎ কোথায় অক্ষাংশের বিষয়টি আমরা এখানে আসতে দেখলাম, দ্রাঘিমাংশের বিষয়টি আসতে দেখলাম। এরপর আর্থার হোমস তিনি বলছেন প্রাকৃতিক পরিবেশ নিয়ে আলোচনাই হলো প্রাকৃতিক ভূগোলের কাজ, যেখানে পৃথিবী পৃষ্ঠের বন্ধুরতা, সাগর, মহাসাগর ও বায়ুমণ্ডলের আলোচনা বিবেচনায় আনা হয়। তো বন্ধুরা, আমরা কিন্তু এখানে বেশ কিছু জিনিস দেখি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের ভূমিরূপ আমরা দেখতে পারি, এটি দীর্ঘকার হবে, দুঃখিত বন্ধুরা। আবহাওয়া দেখতে পারি, জলবায়ু, মৃত্তিকা, সমুদ্র, উদ্ভিজ্জ ইত্যাদির যে স্পেশাল এবং একই সাথে টেম্পোরাল বা টাইম ইত্যাদি পরিবর্তনের বর্ণনা কিন্তু বিশ্লেষণ প্রদান কিন্তু প্রাকৃতিক ভূগোলের কাজ হিসেবে তারা কিন্তু উল্লেখ করেছেন। তো প্রাকৃতিক ভূগোলের বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করি। তো এক সময় আমরা দেখতাম প্রাকৃতিক ভূগোল মহাবিশ্ব থেকে সৌরজগতের গাণিতিক পরিমাপ পর্যন্ত নিয়ে প্রভৃতি নিয়ে আলোচনা করতো। পরবর্তীতে অক্ষাংশ, দ্রাঘিমাংশ, সময়মণ্ডল, চন্দ্র, সূর্য নিয়ে আলোচনা করেছে। কখনো হয়তো প্রাকৃতিক ভূগোল পুরো এশিয়া নিয়ে আলোচনা করেছে, কখনো হয়তো প্রাকৃতিক ভূগোল বাংলাদেশের সবকিছু নিয়ে আলোচনা করেছে, কখনো হয়তো প্রাকৃতিক ভূগোল বাংলাদেশের আরেকটি অংশ চিটাগং হিল ট্র্যাক্ট বা চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল নিয়ে আলোচনা করেছে। অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের আলোচনাটা কিন্তু তুমি যত বিস্তৃত করতে চাও তত কিন্তু বিস্তৃত করতে পারছো। এরপর আমরা দেখি, ধরা যাক প্রাকৃতিক ভূগোল পৃথিবীর সমুদ্র স্রোত নিয়ে কথা বলেছে। কোথায় উষ্ণ স্রোত আমরা দেখতে পাই, কোথায় শীতল স্রোত দেখতে পাই, উষ্ণ স্রোত কোথায় কোন ধরনের জলবায়ুতে ভূমিকা রাখে, সেটি কি তার অর্থনীতিতেও ভূমিকা রাখে কিনা, কিংবা যে জায়গায় শীতল স্রোত বয়ে যায় সেখানকার জলবায়ু কেমন হয়, কেন কালাহারি মরুভূমি সমুদ্রের পাশে থাকা সত্ত্বেও সেখানে মরুভূমির সৃষ্টি হয়েছে, সেখানে তো জলীয় বাষ্পের জন্য বনাঞ্চল তৈরি হওয়ার কথা ছিল, বৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু মরুভূমি কেন, এই সকল বিষয় কিন্তু আমরা প্রাকৃতিক ভূগোলে কিন্তু দেখতে পারবো। তো বন্ধুরা, প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনার বিষয়টি কিন্তু খুবই ইন্টারেস্টিং, এবং এই যে পৃথিবীর প্রয়োজনীয় শক্তির উৎস, সৌরশক্তির বিন্যাস, বাস্তুতন্ত্রের বিভিন্ন চক্র নিয়ে কিন্তু প্রাকৃতিক ভূগোল আলোচনা করে। এছাড়া বায়ুমণ্ডলীয় পরিবেশ বা জলীয় পরিবেশ বা জীবমণ্ডল সম্পর্কেও প্রাকৃতিক ভূগোলের আলোচনার বৈশিষ্ট্যটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। তো মোট কথা, অশ্বমণ্ডল, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডলের আলোকে ভূমিরূপ বিজ্ঞান, অশ্বমণ্ডল বলতে মাটি, বায়ুমণ্ডল বলতে আমাদের যে বায়ু বা অ্যাটমসফেরিক যে স্তর রয়েছে, বাড়িমণ্ডল বলছে আমাদের জল স্তর বা হাইড্রোস্ফিয়ার, এর আলোকে ভূমিরূপ বিজ্ঞান, জলবায়ু বিজ্ঞান, মাটি, উদ্ভিদ, প্রাণী, সমুদ্র বিজ্ঞান ইত্যাদি নানা সম্পর্কে আলোচনায় কিন্তু প্রাকৃতিক ভূগোলের মূল বৈশিষ্ট্য। তো চলো বন্ধুরা, এখন আমরা দুটি কুইজের অ্যান্সার দিই। তোমরা যারা কুইজ দুটির অ্যান্সার পারবে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে তোমরা পেরেছো, এবং এখনই উত্তরটি লিখে ফেলো।
5 4 3 2 1। জিওগ্রাফি শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করেছেন কোন ভূগোলবিদ? কান্ট, ডেভিস মরিস, ইরাটোস্থেনিস নাকি হাম্বলট? আর দ্বিতীয়টি হচ্ছে ভূগোল পৃথিবীর বিভিন্ন উপাদানের মধ্যকার আন্তঃসম্পর্ক বা ইন্টারেকশন আলোচনা করে থাকে কোন দুটি বিষয়ের মাধ্যমে? প্রকৃতি ও স্থান, স্থান ও বর্ণনা, সময় ও ফলাফল নাকি সময় ও স্থান? তো তোমরা দুটি কুইজের অ্যান্সার দিয়ে দাও। 3 2 1। উত্তরটি হচ্ছে, প্রথমটির উত্তর হচ্ছে ভূগোল শব্দটি প্রথমবারের মতো ব্যবহার করেছেন গ্রিক ভূগোলবিদ ইরাটোস্থেনিস। তিনি প্রথমবারের মতো জিওগ্রাফি শব্দটি ব্যবহার করেছেন, যেখানে জিও ও গ্রাফি শব্দদ্বয়ের সমন্বয়ে জিওগ্রাফি শব্দটি গঠিত হয়েছে। এবং জিও শব্দের অর্থ হচ্ছে পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ হচ্ছে বর্ণনা। এখান থেকে পৃথিবীর বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি শব্দের দ্বারা পৃথিবীর বর্ণনা। তো জিওগ্রাফির এই পৃথিবীর বর্ণনাটি পরবর্তীতে কত দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে সেটি সম্পর্কে আমরা জেনেছি। এর পরের যে উত্তরটি, ভূগোল পৃথিবীর বিভিন্ন উপাদানের মধ্যকার আন্তঃসম্পর্ক নিয়ে আলোচনা করে কোন দুটি বিষয়ের মাধ্যমে? উত্তরটি হচ্ছে সময় ও স্থান। ওই যে আমরা দেখলাম সময় এবং স্থানের সাথে সাথে আর্থের যে ডায়নামিজম, যে ডাইভার্সিটি, এটি কিন্তু প্রতিনিয়ত আমাদের সামনে আসছে, বা এই যে পরিবর্তনশীল বৈশিষ্ট্য, সেটি কিন্তু আমরা সময় ও স্থানের সাপেক্ষে কিন্তু বর্ণনা করছি। তো আশা করছি বন্ধুরা তোমরা কুইজের উত্তর দুটি পেয়েছো এবং জিওগ্রাফি ফার্স্ট পেপারের এই জার্নিটি দারুণভাবে শুরু হলো। পরবর্তী অংশগুলোতে তোমরা আমাদের সাথে থাকবে। সে পর্যন্ত ভালো থেকো। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আমি আল রাব্বি সিমেন্স আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।